হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। সবাই ভালোই আছো? তবে যে 25 তারিখ রবিবারের দিনে যে একটা প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, সেই অনুযায়ী ভালো থাকার কথা না। তবে আমি আশা করছি সবাই ভালোই আছো। ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাকৃতিক বিপর্যয় ক্ষয়ক্ষতি হয়েছে। তার সত্ত্বেও কিছু কিছু জায়গায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু জায়গায় কম হয়েছে। তবে সবাই একটু ক্ষয়ক্ষতির দিক দিয়েই বেশি হয়েছে। এই ঝড়টা ছিল, সেই ঝড়টা ছিল হচ্ছে রেমাল। এটা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, আর নাম দিয়েছিল হচ্ছে ওমান। পড়ানোর আগে একটু বলে দিচ্ছি, তোমরা সবাই জানো অবশ্য কোন দেশ থেকে নামকরণ করা হয়েছিল, এর অর্থ কি, ঝড়টার নাম কি, আমি একটু বলে দিচ্ছি আলতোভাবে। তাহলে ঝড়ের নাম ছিল রেমাল, আর ওমান দেশ এটা নামকরণ করেছিল। রেমাল শব্দের অর্থ হচ্ছে বালি। ঠিক আছে, তোমরা সবাই অলরেডি জেনে গেছো আগেই, তাও বলছি। আচ্ছা, আমরা তাহলে পড়ায় ফিরি। তোমাদের সঙ্গে আমি সুরজিৎ। আজকে আমরা দেখব হচ্ছে, আমরা অভিযোজন দেখছিলাম, অর্থাৎ ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ের অভিযোজন অভিব্যক্তি বলে যে চ্যাপ্টারটা আছে, তার মধ্যে আমরা অভিযোজন দেখছি। এইবার অভিযোজনের মধ্যে অঙ্গ সংস্থানগত দেখেছি এবং শারীরবৃত্তীয়গতভাবে দেখেছি। আজকে আমরা দেখব হচ্ছে আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজনের মধ্যে রয়েছে শিম্পাঞ্জির অভিযোজন এবং মৌমাছির অভিযোজন। আমরা প্রথমে মৌমাছির দেখব, তারপরে শিম্পাঞ্জির দেখব। তাহলে প্রথমে আজকে আমরা দেখব আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজন। আচরণগত অভিযোজন, ক্লাস 10, চতুর্থ অধ্যায়ে ক্লাস 10। আমরা প্রথমে দেখব হচ্ছে মৌমাছির আচরণগত অভিযোজন। প্রথমে শ্রমিক মৌমাছি, যাদেরকে রোজেফার বলা হয়, ফেরোজার ফেরোজার বলা হয়। তাহলে মৌমাছির আচরণগত, তাহলে প্রথমে অপশনটা লিখি, মৌমাছির আচরণগত অভিযোজন। তাহলে মৌমাছি আচরণগত অভিযোজন। প্রথমে শ্রমিক মৌমাছিরা, যাদেরকে রোজেফার বলা হয় বা ক্রাউড বলে, তাহলে আমি একটু লিখি, শ্রমিক মৌমাছি যাদেরকে ফেরোজার বলে, বা এর আরেকটা নাম আছে ক্রাউড, এই দুটো নামে চেনা হয় শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছিরা কি করে? শ্রমিক মৌমাছিরা খাবারের সন্ধানে কি করে, দূর দূরান্তে উড়ে যায়। আমরা জানি মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে, তার মধ্যে শ্রমিক মৌমাছিরাই কাজকর্ম করে, আর পুরুষ মৌমাছিরা অলসভাবে থাকে, এরা শুধু যৌন জননে সাহায্য করে থাকে, অর্থাৎ মিলনে সাহায্য করে। তাহলে এই শ্রমিক মৌমাছি বা রোজেফার, এরা কি করে, খাদ্য সন্ধানের জন্য দূর দূরান্তে উড়ে চলে যায়। এবার দূর দূরান্তে উড়ে যাওয়ার ফলে কি হয়, খাবারের যেই সন্ধান পায়, যে খাবারের সন্ধান পেল, তখন তারা কি করে, মৌচাকে ফিরে আসে, এবং মৌচাকে ফিরে এসে যে খাবারের সন্ধানটা পেয়েছিল, সেটা তারা কি করে, অন্য সমস্ত শ্রমিক মৌমাছিকে বোঝানোর জন্য তারা কি করে, এক ধরনের নাচ করে বা নৃত্য করে থাকে। এই নৃত্যকে বলা হয়ে থাকে যে মৌ নৃত্য, বা মৌ নৃত্য বলা হয়, বা মৌমাছির ভাষা বলা হয়ে থাকে। তাহলে কি করে, এরা দূর দূরান্তে খাবারের সন্ধান পেল এবং তারা উড়ে এসে মৌচাকের সামনে কি করে, এক ধরনের নৃত্য করে, তাদেরকে বলা হয়ে থাকে মৌ নৃত্য বলা হয়। তাহলে তাদেরকে কি বলা হয়ে থাকে, তাদেরকে বলা হয়ে থাকে মৌ নৃত্য বলা হয়। এই নৃত্যের মহড়া দেখতে ইংরাজি অনেকটা আর্টের মতো হয়ে থাকে। তাহলে কিরকম দেখতে হয় এই নৃত্যটা দেখতে? ইংরাজি অনেকটা
8-এর মতো, তাহলে ইংরাজি 8-এর মতো হয়। তাহলে এই নৃত্যের মহড়া দেখতে ইংরাজি অনেকটা 8-এর মতো হয়ে থাকে। 8 অক্ষর যে আছে 8 অক্ষরের মতো হয়ে থাকে। এবং যখন এরা নৃত্যটা করে তখন কি করে এদের নিচের পোরশন অর্থাৎ উদরের অংশটা নাড়াতে থাকে। তাহলে মৌমাছি যখন এই নৃত্যটা করে, মৌ নৃত্যটা করে, তখন তাদের উদরটা কি হয় আস্তে আস্তে নাড়াতে থাকে, আন্দোলিত হয়। মৌমাছি কিভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে তার উপরে নির্ভর করে থাকে হচ্ছে তাদের খাদ্যের উৎসটা কত দূরে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল করে খাদ্যটা পাওয়া যাবে সেটা তারা বুঝতে পারে। এইবার এরা যে নৃত্যটা প্রদর্শন করে থাকে এই মৌ নৃত্য দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে চক্রাকার নৃত্য আর একটা হচ্ছে ইংরাজি 8-এর মতো যেটাকে বলা হয়ে থাকে ওয়াকতাল নৃত্য বলা হয়। তাহলে এই নৃত্য হচ্ছে দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে চক্রাকার নৃত্য, চক্রাকার নৃত্য, আর একটা হচ্ছে ওয়াকতাল নৃত্য, ওয়াকতাল নৃত্য। এই নৃত্যটা দেখতে ইংরেজি 8-এর মতো হয়ে থাকে। তাহলে আরেকটা নৃত্যর নাম হচ্ছে হচ্ছে ওয়াকতাল, ওয়াগাল বলা হয় অনেকে আবার, আর এটাকে আবার অনেকে ওয়াকটেল বা টাল বলা হয়, অনেকে আবার ওয়াগালও বলে থাকে। ঠিক আছে, তাহলে এই নৃত্যটা এই দুই রকমের নৃত্যরা প্রদর্শন করে। আমরা আজকে এই ওয়াকটেল বা ওয়াকটাল বা ওয়াগাল নৃত্য সম্বন্ধে আমরা আজকে জানবো যে ওরা এইরকম নৃত্যটা কেন করে, অর্থাৎ ওরা যখন খাদ্যের সন্ধান পায় তখন এইভাবে ওরা নৃত্য প্রদর্শন করে, এইভাবে ওরা কি করে নৃত্য প্রদর্শন করে থাকে। এখানটায় ধরো মৌমাছি আছে, মৌমাছি, মৌমাছি, এই মৌমাছি কি করে এই বরাবর নৃত্য করে, এই বরাবর তারা নৃত্য করে থাকে। এই রকমের নৃত্যকে বলা হয়ে থাকে ওয়াকতাল নৃত্য। তাহলে এই ওয়াকতাল নৃত্যটা কিরকম হয়ে থাকে আগে এটা দেখি। চক্রাকার ছোট, চক্রাকার নৃত্যটা একটু বলে দিই। চক্রাকার নৃত্য হচ্ছে যখন শ্রমিক মৌমাছিরা খাদ্যের সন্ধান সাধারণত 100 মিটার দূরত্বের মধ্যে পেয়ে থাকে। তাহলে যখন খাদ্যের সন্ধান কি হয় 100 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে, 100 কিলোমিটারের মধ্যে কিলোমিটার সরি 100 মিটার, কিলোমিটার না, 100 মিটার। তাহলে যদি 100 মিটারের মধ্যে খাদ্যের সন্ধান পায় তাহলে এরা যে নৃত্যটা করে থাকে তাকে বলা হয়ে থাকে চক্রাকার নৃত্য। তাহলে শ্রমিক মৌমাছিরা যদি মৌচাক থেকে 100 মিটার দূরত্বের মধ্যে কোনো খাদ্যের সন্ধান পেয়ে থাকে তখন তার যে নৃত্য প্রদর্শন করে থাকে তাকে বলা হয়ে থাকে চক্রাকার নৃত্য। আর এবার ওয়াকতাল নৃত্যটা বা ওয়াকটেল নৃত্যটা সম্বন্ধে এখন বলবো। আচ্ছা, ওয়াকটেল নৃত্যটা ওরা যখন কি হয় খাদ্যের সন্ধান সাধারণত 100 মিটারের দূরবর্তী স্থানে, অর্থাৎ 100 মিটার থেকে ভেতরে, 100 মিটারের বাইরে, তাহলে 100 মিটারের বেশি হলে তাহলে আমরা লিখে নেই ওয়াকটেল নৃত্য, টেলি লিখলাম, ওয়াকটেল নৃত্য। এর কি কি করে বুঝবো ওয়াকটেল নৃত্য? প্রথমে শ্রমিক মৌমাছিরা যদি খাদ্যের উৎস সন্ধানটা 100 মিটারের দূরবর্তী স্থানে হয় অর্থাৎ 100 মিটারের বাইরে হয় তখন তারা এই ওয়াকটেল নৃত্যটা করে থাকে। তাহলে প্রথমে 1 নম্বর লিখি, তাহলে লিখলাম হচ্ছে খাদ্যের উৎস, খাদ্যের উৎস, উৎস যদি 100 মিটারের বেশি, 100 মিটার এর বেশি দূরে হয়, বেশি দূরে হয়, তাহলে শ্রমিক মৌমাছিরা, মৌমাছিরা ইংরাজি 8 অক্ষরের মতো, অক্ষরের মতো এক ধরনের নৃত্য প্রদর্শন করে, প্রদর্শন করে। বুঝা গেল? নৃত্য প্রদর্শন করে।
এই নৃত্যের প্রদর্শনের সময় এরা যখন নৃত্যটা প্রদর্শন করে তখন এই নৃত্য প্রদর্শনের সময় এদের উদরের অংশটা আন্দোলিত হয়, অর্থাৎ নড়াতে থাকে। তাহলে এই নৃত্য প্রদর্শনের সময় 2 নম্বর, এই নৃত্য প্রদর্শনের সময় উদর অংশ আন্দোলিত হতে থাকে। 3 নম্বর বলবো, তাহলে উদর অংশটা আন্দোলিত হলো। এইবার শ্রমিক মৌমাছিরা যখন নৃত্য করছে এবং তাদের মুখমণ্ডল অর্থাৎ উপরের যে অংশটা, উদর এবং উপরের অংশটা নৃত্যের অভিমুখ, তাহলে শ্রমিক মৌমাছি নৃত্য করার সময় তাদের যদি অভিমুখটা উপরের দিকে থাকে, অর্থাৎ নৃত্যের অভিমুখ, এরা যখন নৃত্য করছে এইভাবে, এই জায়গাটা হচ্ছে মৌমাছি এবং তারা নৃত্য করছে এইভাবে, অর্থাৎ ঊর্ধ্বমুখে, অভিমুখটা কি থাকবে, ওপরের দিকে মুখ করা থাকবে। যখন তাদের নৃত্যটা ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ উপরের দিকে হবে, তখন তারা বুঝতে পারবে যে খাদ্যের উৎসটা সূর্যের উৎসের দিকে। তখন তারা কি করবে, তখন বুঝতে হবে যে খাদ্যের অবস্থান হচ্ছে সূর্যের দিকে। তাহলে লিখি, প্রথমে এই নৃত্যের অভিমুখ যদি ঊর্ধ্বমুখী হয়, এই নৃত্যের অভিমুখ যদি ঊর্ধ্বমুখী হয়, তাহলে খাদ্যের উৎস কোন দিকে হবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী হলে খাদ্যের উৎস না লিখে অবস্থান লিখি, খাদ্যের অবস্থান সূর্যের দিকে। বুঝে গেল? তাহলে যদি ঊর্ধ্বমুখের দিকে নৃত্য করে তাহলে খাদ্যের অবস্থান কোন দিকে হবে, সূর্যের দিকে, অর্থাৎ সূর্য যেদিকে উদিত হয় সেই দিকে খাদ্যের অবস্থান থাকবে। আর যদি নিম্ন দিকে হয় তাহলে বিপরীত দিকে হবে। আর লিখি, আর যদি নৃত্যের অভিমুখ নিচের দিকে হয়, 4 নম্বর, যদি নৃত্যের অভিমুখ নিম্ন দিকে হলে তাহলে নৃত্যের অভিমুখ নিম্ন দিকে হলে খাদ্যের অবস্থান হবে সূর্যের বিপরীত দিকে। সূর্যের দিকে, এবার এটা হচ্ছে সূর্যের বিপরীত দিকে থাকবে, সূর্যের বিপরীত দিকে। ঠিক আছে? তাহলে নৃত্যের অভিমুখ দুই দিকে হলো, একটা ঊর্ধ্বমুখী আর একটা হচ্ছে নিম্নমুখী। তাহলে তারা বুঝতে পারলো যে খাদ্যের অবস্থান কোন দিকে। আর একটা পজিশন আছে, যদি এরা বাম দিকে 60 ডিগ্রি কোণে নৃত্য করে থাকে, বাম দিকে 60 ডিগ্রি কোণে নৃত্য করে, তাহলে বুঝতে হবে যে 5 নম্বর, যদি এরা বাম দিকে 60 ডিগ্রি কোণে নৃত্য করে তাহলে
বুঝতে হবে খাদ্যের অবস্থান মৌচাকের বাম দিকে। তাহলে মৌচাকের খাদ্যের অবস্থান কোথায় থাকবে? মৌচাকের বাম দিকে থাকবে। বাম দিকে এই যত ডিগ্রি কোণ করেছিল এত ডিগ্রি কোণেই, অর্থাৎ বাম দিকে 60 ডিগ্রি কোণেই থাকবে। আর যদি এরা ডান দিকে দুটো কোণে ঘোরে, আর ডান দিকে যদি 120 ডিগ্রি কোণে করে নৃত্য প্রদর্শন করে, আর যদি এরা ডান দিকে 120 ডিগ্রি করে কোণে থাকে, তাহলে যদি ডান দিকে 120 ডিগ্রি কোণে নৃত্য করে, তাহলে বুঝতে হবে খাদ্যের অবস্থান মৌচাকে। তাহলে খাদ্যের অবস্থান কোথায় হবে? ডান দিকে 120 ডিগ্রি, ডান দিকে 120 ডিগ্রি কোণে। বোঝা গেল? তাহলে আমরা ওয়াকটেল নৃত্যর বৈশিষ্ট্যটা দেখলাম, যে মৌমাছিরা যদি নৃত্য করে তাহলে তারা কিভাবে বুঝতে পারবে। বোঝা গেল? এরপরে শর্ট কোশ্চেন হিসাবে দেয় যে মৌমাছির যে নৃত্য দেখা যায় সেই নৃত্যটাকে কি বলে? ওয়াকটেল নৃত্য বলা হয়ে থাকে। তারপরে আচরণগতর মধ্যে রয়েছে শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি গরিলা জাতি। তাহলে আমরা পড়বো শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন। মৌমাছির পড়লাম, এবার পড়বো শিম্পাঞ্জি। তারপরে আমি কিছু মাধ্যমিকে আসা কোশ্চেন, অর্থাৎ 17, 18 সালে, 19 সালে এসেছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকে দুটো বলবো, তারপরের দিনে একটা ক্লাসে আমরা বলবো। আজকে পড়বো শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন। তাহলে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন, এদের মধ্যে কিছু নেই, তবে দেয় না, একটুখানা দেয়, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে শিম্পাঞ্জি হচ্ছে আফ্রিকা মহাদেশের ঘন অরণ্যে বসবাসকারী একটি বুদ্ধিজীবী, মানে এদের বুদ্ধিটা খুবই প্রখর হয়ে থাকে, একটি বুদ্ধিজীবী প্রাণী হচ্ছে শিম্পাঞ্জি। এরা সাধারণত পরিবেশ পরিবর্তনের ফলে নিজেকে অভিযোজিত করার জন্য, অর্থাৎ পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার জন্য কিভাবে নিজেকে অভিযোজিত হয়েছে কি হয়, এরা যদি ওয়েট ঢিপির সন্ধান পায়, আমি পয়েন্ট করে করে লিখে দিই, তোমাদের সুবিধা হবে। দেখো, তাহলে প্রথমে হচ্ছে উই পোকার শিকার করে। 1 নম্বর হচ্ছে উই পোকার শিকার। তাহলে এরা উই পোকার কিভাবে শিকার করে? শিম্পাঞ্জিরা যদি উইয়ের ঢিপির সন্ধান পায়, অর্থাৎ উইয়ের যে ঢিপি আছে, সেই শিম্পাঞ্জিরা যদি উইয়ের ঢিপির সন্ধান পায়, তখন কি করে? এরা গাছের ডাল হোক বা কোনো শক্ত কাঠি হোক, কি করে? সেইটা দিয়ে উইয়ের ঢিপের মধ্যে সেটা ঢুকিয়ে কি করে? সেটাকে নাড়া দিতে থাকে। তখন কি হয়? তখন উইয়ের ঢিপি থেকে বাইরের দিকে বেরিয়ে আসে এবং সেগুলো তারা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এইভাবে তারা খাদ্য সংগ্রহ করে থাকে। আর কিভাবে করতে পারে? আর হচ্ছে হাতুড়ি ও নেহাইয়ের ব্যবহার করে। 2 নম্বর, হাতুড়ি ও নেহাই।
তাহলে হাতুড়ি আর নিহাই ব্যবহার করে এরা খাদ্য সংগ্রহ করে থাকে। এরা সাধারণত গাছের, যেহেতু আফ্রিকা মহাদেশে অবস্থান করে, আফ্রিকার জঙ্গলে, এরা শক্ত বাদাম জাতীয় খাদ্য অর্থাৎ ফল যেগুলো থাকে শক্ত কাঠবাদামের মতো হোক, এরা কি করে সেইগুলো খাবার খায়। যেহেতু কাঠবাদামের ওপরের দিকে শক্ত খোলসের আবরণ থাকে, তখন কি করে এই হাতুড়ি ও নিহাই অর্থাৎ পাথর এবং আরেকটা পাথর, দুটো পাথর এক জায়গায় করে ওই বাদামটাকে রেখে তার উপরে কি করে আঘাত করে, যেটাকে নেহাই এবং হাতুড়ি বলা হয়। এর সাহায্যে খোলাটাকে ছাড়িয়ে সেখান থেকে তারা খাদ্য, ওই বাদামের ভিতরের শস্যটাকে তারা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। আর কি করে, আর একটা হচ্ছে ঔষধি গাছের ব্যবহার। 3 নম্বর, ঔষধি গাছের ব্যবহার। ঔষধি গাছের ব্যবহার হচ্ছে, শিম্পাঞ্জিরা সাধারণত যেহেতু বুদ্ধিমান প্রাণী, এরা যদি পরজীবী দ্বারা আক্রান্ত হয়ে পড়ে, অর্থাৎ আহ, যদি রোগাক্রান্ত হয়ে পড়ে পরজীবী দ্বারা, তাহলে পরজীবী দ্বারা যদি আক্রান্ত হয়, তাহলে নিজেরাই কি করে এদের চিকিৎসার ব্যবস্থা করে নেয়। সেই জন্য বনভূমিতে অবস্থিত বিভিন্ন যে ঔষধি গাছ আছে, অর্থাৎ ভেষজ ঔষধি উদ্ভিদ, সেই সমস্ত উদ্ভিদগুলিকে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং তাদের দেহে যে পরজীবীর আক্রমণ ঘটেছিল সেগুলি থেকে তাদেরকে সুস্থ এবং সবল করে তোলে। এইভাবে তারা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করে নেয় এবং তাদের অভিযোজন সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, এটা খুবই ছোট টপিক। তবে আমি তোমাদের মাধ্যমিকের হচ্ছে বিগত কয়েক বছরের আসা কতগুলো কোশ্চেন সম্বন্ধে আজকে আলোচনা করব। দেখো, একটা কোশ্চেন লিখছি, মাধ্যমিকে এসেছিল তোমার, পায়রার বায়ুথলির অভিযোজনের দুটি গুরুত্ব। এটা মুছে দিলাম, কোশ্চেনটা লিখে দিই। তাহলে পায়রার বায়ুথলি অভিযোজনের দুটি গুরুত্ব, এটা হচ্ছে এসেছিল। কোশ্চেন হচ্ছে, পায়রার বায়ুথলি থলির অভিযোজনে দুটি গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা মাধ্যমিক এসেছিল কত সালে? এটা এসেছিল মাধ্যমিক এসেছিল 18 সালে, 20 সালে এই কোশ্চেনটা এসেছিল। পায়রার বায়ুথলির অভিযোজনে হচ্ছে দুটি গুরুত্ব আলোচনা করো। তাহলে আমরা জানি পায়রা হচ্ছে মুখ্য খেচর প্রাণী, সেই জন্য এদের দেহগত কিছু কিছু পরিবর্তন ঘটেছে যেগুলি তাদের অভিযোজিত হতে সাহায্য করেছে। তাছাড়াও এরা যেহেতু অনেকটা উপরের দিকে ওড়ে, এদের উড়ার জন্য বিশেষভাবে সাহায্য করেছে হচ্ছে এদের বায়ুথলি। তাহলে বায়ুথলিটা কি? পায়রার ফুসফুসে থাকে 9টি বায়ুথলি, যেগুলি হচ্ছে বায়ুপূর্ণ থাকার ফলে, তাহলে উত্তরটা লিখে দিই, পায়রার ফুসফুসে কটা বায়ুথলি থাকে? 9টি বায়ুথলি থাকে। এবং 1 নম্বর, পায়রার পায়রার ফুসফুসে 9টি বায়ুথলি থাকে, যেগুলি বায়ুপূর্ণ যেগুলি হচ্ছে বায়ুপূর্ণ ঠিক আছে। তাহলে যেগুলো হচ্ছে কি হয়, বায়ুপূর্ণ থাকার ফলে
থাকার ফলে পায়রার দেহ হালকা হয়, তাহলে বায়ুপূর্ণ থাকার ফলে কি হয়, পায়রার দেহটা হালকা হয় এবং উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ করে, করে থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে বায়ুথলির একটা গুরুত্ব আলোচনা করলাম। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে পায়রার বায়ুথলিগুলি পৃথক অংশে বিভক্তি। পায়রার বায়ুথলিগুলি দুটি পৃথক অংশে বিভক্তি, তাহলে যে বায়ুথলিগুলি থাকে সেই বায়ুথলি দুটো পৃথক অংশে বিভক্ত। একটা হচ্ছে কডাল ও আর একটা হচ্ছে ক্রেনিয়াল বিভক্তি। একটার নাম হচ্ছে কডাল ও ক্রেনিয়াল। তাহলে দুটো পৃথক অংশ, সেই দুটো পৃথক অংশের নাম হচ্ছে কডাল ও ক্রেনিয়াল। বায়ুথলিগুলি এই প্রকার, বায়ুথলিগুলি এই প্রকার গঠন বিন্যাস হওয়ার জন্য কি হয়, ভূমিস্থ মধ্যাকর্ষণ চাপ, উপরেটুকু মুছে দিই, ভূমিস্থ মধ্যাকর্ষণ চাপ হ্রাস করে উঠতে পারে। তাহলে ভূমিস্থ মধ্যাকর্ষণ চাপ হ্রাস করে উঠতে পারে। তাহলে এই দুটো পায়রার বায়ুথলির অভিযোজনের গুরুত্ব দেখলাম। তারপরে আরেকটা কোশ্চেন দেখি। আরেকটা কোশ্চেন হচ্ছে, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ, কোশ্চেনটা লিখি আগে। সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? তাহলে কোশ্চেন, সুন্দরী গাছ তার দেহে অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? এটা ছিল তোমার হচ্ছে 17 সালে, 19 সালে, 20 সালে পরপর এসছে। তাহলে আমরা দেখব সুন্দরী গাছের পাতায়, যেহেতু সুন্দরী গাছ লবণাক্ত অঞ্চলে জন্মায়, অর্থাৎ এদের শুষ্ক সারিবৃত্ত মৃত্তিকাতে বেড়ে ওঠে। তবে এদের কিছু কিছু অভিযোজন দেখা যায়, আমি বলেছি যেগুলো ভিডিওতে বলেছি সুন্দরী গাছের অভিযোজনে, তার সম্বন্ধে আজকে আমরা দেখবো হচ্ছে 2 নম্বরের জন্য যেটা দিয়েছিল মাধ্যমিকে। এখন দেখবো তাহলে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি। 1 নম্বর উত্তর লিখছি, সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি জলের সঙ্গে গৃহীত, আগে একটু লিখে নিই। তাহলে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি, সুন্দরী গাছের
পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে অভিযোজন করে থাকে যথা, এইবার পয়েন্টগুলো লিখি। দেখো তাহলে কি হয়, প্রথমে সুন্দরী গাছে কিছু পরিমাণ লবণ মূলরম দ্বারা যখন জল শোষণ করে তখন তার সঙ্গে যে কি হয়, তার সঙ্গে জলে দ্রবীভূত লবণটাও চলে আসে। তাহলে সুন্দরী গাছ কিছু পরিমাণ লবণ, 1 নম্বর, সুন্দরী গাছ কিছু পরিমাণ লবণ তাদের পাতায় অবস্থিত লবণ গ্রন্থি ও বাকলে সঞ্চিত করে রাখে পরবর্তীকালে বাকলমোচন ও পত্রমোচনের মাধ্যমে লবণ ত্যাগ করে, রেচিত হয়। আর কি করে, আর হচ্ছে কিছু কিছু সময় মূল দ্বারা, 2 নম্বর, কিছু কিছু সময় মূল দ্বারা শোষিত। তাহলে মূল দ্বারা কি করে, মূল দ্বারা লবণাক্ত জল, শোষিত লবণাক্ত জল, পরেরটা লিখি, লবণাক্ত জল পরিশ্রুত করে, তাহলে লবণাক্ত জল কি করে, পরিশ্রুত করে অতিরিক্ত লবণ যে পরিমাণটা লবণ থাকে, অতিরিক্ত লবণ রেচনে সাহায্য করে, ঠিক আছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে বেশি বেশি করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। আর পুরোনো ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।